বাংলায় একটা প্রবাদ আছে, রথ দেখা কলা বেচা, যার অর্থ হল একটি কাজ করতে এসে দুইটি কাজ সফলভাবে করা। এই যে টাকার দলকে দেখতে পাচ্ছেন, তারা আজকে দুর্দান্ত একটি মাস্টার প্ল্যান বানিয়ে একটি ব্যাংকে ডাকাতি করতে এসেছে। আর এই ব্যাংকের টাকা, স্বর্ণ, ডায়মন্ড এইসব কিছু ডাকাতি করার পাশাপাশি তাদের আরও গোপন একটি মিশন রয়েছে। সেটি হল এই ব্যাংকে কয়েক বছর ধরে এমন একটা গোপন রহস্য ঘেরা জিনিস লুকানো রয়েছে, যেটা তাদেরকে এখান থেকে চুরি করে বাইরে বের করতে হবে। কিন্তু আজ পর্যন্ত ওই রহস্য ঘেরা জিনিসটা এখান থেকে কেউই চুরি করতে পারেনি। আর এই ডাকাতেরা দুর্দান্ত একটা চুরির প্ল্যান বানিয়ে ব্যাংকের টাকা পয়সাগুলো চুরি করতে পারলেও সেই রহস্য ঘেরা জিনিসটা সেখান থেকে চুরি করে বের হওয়ার সময় তারা সবাই একটা রহস্য ঘেরা সুড়ঙ্গের মাঝে ফেঁসে যায়। হ্যাঁ, পুলিশেরা তাদের সব দিক থেকে ঘেরাও করে ফেলেছে, এর মধ্যেও তারা রহস্য ঘেরা একটা সুড়ঙ্গের মাঝে ফেঁসে গিয়েছে। আবার তাদের কাছে রয়েছে রহস্য ঘেরা একটা জিনিস। এই সকল বাধা বিপত্তি পেরিয়ে তারা কি সেখান থেকে সফলভাবে ডাকাতি করে পালাতে পারবে? এমনই টানটান উত্তেজনাপূর্ণ ডাকাতির ঘটনা নিয়ে আজকের মুভি টু স্টিল ফ্রম এ থিফ। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মুভির শুরুতে স্পেনের ভ্যালেন্সিয়া শহর দেখানো হয়। এই শহরে কয়েক ঘন্টা যাবৎ অঝোরধারায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে একটি মেয়ে গাড়িতে করে অফিসে আসছিল। মেয়েটির নাম টিনা। সে এই ভ্যালেন্সিয়া শহরের একটি ব্যাংকের ম্যানেজার। আর গাড়িতে বসে সে তার অফিসের কলিগের সাথে খুব একটা টেনশন নিয়ে কথা বলছিল। ব্যাপারটা হলো, এই সময়টায় আসলে ব্যাংকের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই ব্যাংক কর্তৃপক্ষ কিছু লোক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। আর টিনা অফিসে আসার আগেই তার কলিগদের ফোন করে ওই ছাঁটাইয়ের লিস্টে তার নাম আছে কিনা সেটি জানতে চাইছিল। তারা অবশ্য টিনাকে এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারে না। অবশেষে টিনা অফিসে এসে জানতে পারে যে লিস্টে তার নামও আছে, মানে টিনাকেও চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তো শহরে সেদিন বৃষ্টি থাকায় ব্যাংকের কর্মীরা সবাই একটু লেট করে অফিসে আসে। আর সেই সময়টায় তেমন একটা গার্ডও অফিসে আসেনি। ব্যাংকের কার্যক্রম ধীরে ধীরে শুরু হচ্ছিল। এমন সময় ব্যাংকের বাইরে কয়েকজন ডাকাত গাড়ি নিয়ে এসে মাস্ক পরে অস্ত্র নিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। এরপর তারা মেইন গেট লক করে ব্যাংকের সকল কর্মকর্তা এবং গ্রাহকদের গান পয়েন্টে নেয়। এই অবস্থায় একজন গার্ড ডাকাতদের পিস্তল ঠেকিয়ে ব্যাংক থেকে বের হয়ে যেতে বলে। আর তখনই একজন ডাকাত তার পোশাক খুললে দেখা যায় তার বুকে বেশ কয়েকটি বোমা বাঁধা রয়েছে। এরপর একে একে সব ডাকাতেরা যখন পোশাক খোলে, তখন দেখা যায় সবার বুকেই এভাবে বোমা সেট করে রাখা ছিল। মানে তাদের উপর কেউ আক্রমণ করলেও সেখানে ডাকাতদের সাথে বাকি সবাই সেই বোমায় ব্লাস্ট হয়ে মারা পড়বে। এবার সবাই অনেক ভয় পায় এবং তারা সবাই মাটিতে ডাউন হয়ে যায়। তখন ব্যাংকের এই কর্মকর্তা গোপনে অ্যালার্ম বাটনে চাপ দিলেই সেটি আরেকজন ডাকাত দেখতে পায়। এরপর তাকে প্রচণ্ড মারধর করতে থাকে। আর লোকো নামের একজন ডাকাত তাদের একটি হ্যাকিং ডিভাইস ক্যামেরার লাইনে কানেক্ট করে সকল সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। আর ড্যানি নামের একজন ডাকাত জানালা দিয়ে দেখে যে ব্যাংকের ভিতরে অ্যালার্ম প্রেস করার জন্য সেখানে অলরেডি পুলিশের টিম চলে এসে পুরো ব্যাংক ঘেরাও করে ফেলেছে। আর ব্যাংকের ম্যানেজার টিনা তখনও পর্যন্ত জানত না যে সেখানে ডাকাতি চলছে। সে অন্য একটি রুমে থেকে ফোনে কথা বলছিল। আর তখনই লুইস নামের আরেকজন ডাকাত তাকে গান পয়েন্টে রেখে আরেকটি রুমে নিয়ে এসে বেঁধে রাখে। এরপর লুইস নামের সেই ডাকাত একটা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে ওই রুমে কিছু একটা খুঁজছিল। আর সে ওই ফ্লোরে একটা সিগন্যালও পেয়ে যায়। এরপর ওই জায়গা থেকে ডেস্ক সরিয়ে সেখানের কার্পেট কাটতে থাকে। আর ডাকাতদের অন্য সদস্যরা ব্যাংকের লকারগুলো খুলতে থাকে। এরপর লুইস একটা মেশিনের সাহায্যে ফ্লোরের সেই অংশটি কেটে ফেলে। তখন দেখা যায় সেখানে বিশাল একটি গর্ত করা রয়েছে। মানে তারা ডাকাতি করতে এখানে আসার আগেই প্রায় 2 মাস ধরে অনেক দূর থেকে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে এই ব্যাংক পর্যন্ত নিয়ে আসে। মানে তারা আগেই প্ল্যান করেছিল যে তারা ব্যাংকের মেইন গেট দিয়ে ঢুকবে, কিন্তু ডাকাতি করার পর তারা এই সুড়ঙ্গের ভিতর দিয়ে পালিয়ে চলে আসবে, যার ফলে তাদেরকে সহজে কেউ ধরতে পারবে না। আর এবার সমস্ত টাকা পয়সা এবং ডায়মন্ডগুলো তারা ব্যাগে ভরতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভ্যালেন্সিয়া শহরের পুলিশ ডিপার্টমেন্ট থেকে একজন ইন্সপেক্টর ডাকাতদের সাথে সমঝোতা করার জন্য ফোন করে। তখন ইন্সপেক্টর কিছু বলার আগেই ড্যানি ফোন রিসিভ করে বলে যে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, আমাদের কাছে জিম্মিরা এখন পর্যন্ত নিরাপদ আছে। আর আপনারা যদি কোনো রকমের চালাকি করার চেষ্টা করেন বা আমাদের উপর হামলা করেন, তাহলে আমাদের প্রত্যেকের গায়ে লাগানো এই বোমাগুলো ব্লাস্ট হয়ে সকল লোকেরা তো মরবেই, সাথে পুরো ব্যাংক ধুলোয় মিশে যাবে। ড্যানি আরও বলে আমাদের জন্য বাইরে খুব দ্রুত 2টি গাড়ি এবং একটি প্লেনের ব্যবস্থা করেন। আসলে ডাকাতি শেষ করার পর তাদের প্ল্যান হলো তারা ওই সুড়ঙ্গ দিয়ে পালাবে, কিন্তু পুলিশকে গাড়ির ব্যবস্থা করতে বলে, কারণ তবে পুলিশেরা ভাববে যে তারা সেই গাড়িতে করে পালাবে।
এবং পুলিশদের এসব গাড়ি এবং প্লেন ম্যানেজ করতে যেই সময়টা লাগবে তার মধ্যেই ডাকাতেরা এখান থেকে পালিয়ে যাবে। এরপর তারা সকল টাকাগুলো ব্যাগে ভরে ওই সুড়ঙ্গ দিয়ে পালানোর জন্য সব রকম প্রস্তুতি নিতে থাকে। আর লুইস সুড়ঙ্গের ভিতরে নেমে দেখে সেখানে অনেক পানি জমে গেছে, যার কারণে এখন সেটার ভিতর দিয়ে পালিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব। আসলে টানা কয়েক ঘন্টা বৃষ্টির জন্য এমনটা হয়েছে। এখন পালিয়ে যাওয়ার জন্য তাদের হাতে 30 থেকে 40 মিনিটের মতো সময় আছে। আর এই কথাগুলো যখন সেখানে ড্যানি আর লুইস আলোচনা করছিল, তখন পাশে থেকে ওই ব্যাংক ম্যানেজার টিনা সবকিছু শুনে ফেলে। আর টিনা সেটা শুনেই বুঝতে পারে যে ডাকাতেরা বিপদে পড়েছে। এরপর ড্যানি যখন সেখান থেকে পাশের রুমে চলে যায়, তখন টিনা লুইসকে বলে যে আমি তোমাদের এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা ডিল রয়েছে। প্রথমে এসব কথা শুনে লুইস টিনার মাথায় বন্দুক ধরে, কারণ লুইস মনে করে টিনা হয়তো তাদের সাথে কোনো চালাকি করবে। কিন্তু বন্দুকের সামনে দাঁড়িয়েও সে একই কথা বলতে থাকে। তখন লুইস ভাবে যে টিনা হয়তো সত্যই তাদের সাহায্য করতে চাইছে। তখন টিনা বলে, এই ব্যাংক বিনা অপরাধে আমাকে চাকুরি থেকে বাদ দিয়েছে, তাই আমি আপনাদের এই ব্যাংকের এমন একটা গোপন লকারের খোঁজ দিব যেটার মাধ্যমে আপনারা এখান থেকে পালিয়ে যেতে পারবেন। কারণ ওই লকারে এমন কিছু রয়েছে যেটা পেলে আপনাদের সারা জীবন আর কোনো ডাকাতি করার দরকার পড়বে না। তখন লুইস বলে, কোন লকারে সেটি রয়েছে? তখন টিনা জানায় আগে তার সাথে একটা ডিল করতে হবে, সেটা হলো তাকে নিরাপদে রাখতে হবে এবং এই ডাকাতির কিছু অংশের ভাগ তাকেও দিতে হবে। তখন লুইস সেই ডিলে রাজি হয়ে যায়। তখন টিনা ওই গোপন লকারটি সম্পর্কে বলতে থাকে। আসলে এই লকারটি ছিল স্যারিয়ানো নামের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার। আর বর্তমানে স্যারিয়ানো অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন যাবৎ হাসপাতালে ভর্তি রয়েছে। আসলে স্যারিয়ানো শেষবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিল, তখন সে তার বিরোধী পার্টির সাথে আপোষমূলক কিছু অবৈধ ডিল করে, যাতে সেই বিরোধী পার্টি নির্বাচনে স্যারিয়ানোকে জয়ী হতে সাহায্য করে। আর সেই ডিলের সকল ভিডিও ফুটেজ সহ তার পুরো রাজনীতির ক্যারিয়ারের কিছু বড় বড় অবৈধ কাজকর্মের ডকুমেন্ট ওই লকারের মধ্যেও রাখা আছে। আর এসবের সাথে জড়িত আছে বিভিন্ন আইনের লোক, ব্যাংকের কর্মকর্তা এবং কিছু ডিটেকটিভ এজেন্সিও। আর তারা সকলেই টাকার বিনিময়ে স্যারিয়ানোর হয়ে কাজ করে। আর এই সকল অবৈধ কাজের গোপন ভিডিও ফুটেজ এবং ফাইলগুলো একটা হার্ড ড্রাইভে করে সেই লকারে রাখা আছে। আর সেই ভিডিওগুলো এবং সেই ফাইলগুলো যদি একবার লিক হয়ে যায়, তাহলে দেশের মধ্যে যে পরিমাণ তোলপাড় শুরু হবে, তাতে এর সাথে জড়িত ব্যক্তিদের জীবন অন্ধকার হয়ে যাবে। তাই টিনা লুইসকে বুদ্ধি দেয় যে তুমি এই ফাইলটা এখান থেকে ছিনিয়ে নিয়ে এর সাথে যারা জড়িত আছে তাদের থেকে সাহায্য চাইলে তারা সেই ড্রাইভের বিনিময়ে তোমাকে এক মুহূর্তেই এখান থেকে বের করবে। এছাড়াও ওই ড্রাইভে যে পরিমাণ সম্পদ রয়েছে তা দিয়ে তোমাদের সারা জীবন আরামায়েশে চলে যাবে। আর লুইস এই বুদ্ধি শুনে এক কথায় রাজি হয়ে যায়। এরপর সে তাদের ডাকাতি করা অংশ থেকে টিনাকে কিছু ডায়মন্ড দেয়। আর টিনা এই ডায়মন্ডের বিনিময়ে তাকে সেখানকার গোপন লকারের নাম্বারটি জানিয়ে দেয়। সেটি ছিল 314 নম্বর লকার। অন্যদিকে ফারান নামের একজন সরকারি কর্মকর্তাকে দেখা যায়, যে আসলে ওই লিডার স্যারিয়ানোর হয়ে কাজ করত। সে অলরেডি খবর পেয়ে যায় যে তাদের সেই ডকুমেন্টসগুলো যে ব্যাংকে রেখেছিল সেখানে ডাকাতি হচ্ছে। এরপর তারা আরও কয়েকজন মিলে ওই 314 নম্বর লকার সম্পর্কে গোপনে আলোচনা করতে থাকে। তারা প্রত্যেকেই ওই সকল অবৈধ কাজের সাথে জড়িত। তাই তারা প্ল্যান করে যে ডাকাতেরা যদি সেই লকারটি খুঁজে না পায় তাহলে তো ভালোই, আর যদি সেটি খুঁজে পায় তাহলে সেটা ডাকাতদের কাছ থেকে কিভাবে উদ্ধার করা যাবে সেটি নিয়ে তারা বিভিন্ন প্ল্যান করতে থাকে। কারণ পুলিশেরাও যদি সেই ড্রাইভটি পেয়ে যায় তাহলেও তারা বিপদে পড়বে। অন্যদিকে ততক্ষণে সেই ব্যাংকের সমস্ত লকারগুলো ভেঙে সেগুলো থেকে সকল টাকা, স্বর্ণ, ডায়মন্ড সবকিছু লুট করে তাদের ব্যাগে ভরতে থাকে। এরপর তারা সেখান থেকে 6 জন জিম্মিকে আলাদা একটা রুমে এনে তাদের সবাইকে ওই বোমাসহ ড্রেস পরায় এবং হাতে একটি করে বন্দুক দেয়। তবে বন্দুকগুলো খেলনা ছিল, আর বলে যে তারা যদি এখান থেকে নড়াচড়া করে তাহলে বোমাগুলো ব্লাস্ট হয়ে যাবে। তাদের এসব করার কারণ হলো পুলিশেরা ভিতরে আসলেও যেন এদেরকে দেখেই তারা আসল ডাকাত মনে করে। অন্যদিকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ডাকাতদের সাথে যোগাযোগ করার জন্য বারবার ফোন দিচ্ছিল, কিন্তু ফোন রিসিভ করার জন্য সেখানে কেউ ছিল না। কারণ এবার ডাকাতেরা সবকিছু নিয়ে সেই সুড়ঙ্গ করা রুমে চলে আসে। মানে এবার তারা ফাইনালি সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার ঘটে, সেটা হলো টিনার কাছে সেই ইনফরমেশন পেয়ে লুইস যখন সেই 314 নম্বর লকারটি খোলে তখন সেটি ড্যানি দেখতে পায়। যার কারণে ড্যানি এবার লুইসকে বলে যে তুমি এই লকার সম্পর্কে কিভাবে জানলে? তখন লুইস ড্যানিকে উল্টো প্রশ্ন করে যে তুমি কিভাবে এই লকার সম্পর্কে জানলে? এসব নিয়ে দুইজনের মধ্যেও একটু কথা কাটাকাটি চলতে থাকে। অবশেষে লুইস ড্যানিকে জানায় যে ওই ব্যাংকের ম্যানেজার তাকে ওই লকারের খোঁজ দিয়েছে। আর ড্যানি জানায় তাকে আগে থেকেই একজন রাজনৈতিক নেতা
এই লকারের খোঁজ দিয়েছিল। মানে এই ডাকাতি করতে আসার আগেই ড্যানির সাথে একজন নেতা ডিল করেছিল যে তারা ডাকাতি করতে গিয়ে যেন সেই লকার ভেঙে ড্রাইভটি তাকে এনে দেয়। বিনিময়ে এই ডাকাতির সকল টাকা পয়সা তো তাদের হবেই, এছাড়াও তারা এই ডাকাতিতে ধরা পড়লেও সেই নেতা তাদের উদ্ধার করবে। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায় এবং এই বিষয়টি গোপন রাখার জন্য তারা সবাই ড্যানিকে একটু ভুল বুঝতে শুরু করে। তখন ড্যানি বলে, দেখো, ডাকাতি শেষ হলে আমি এমনিতেই তোমাদের বিষয়টি জানাতাম। যাই হোক, তারা যেহেতু টাকাগুলো সব পেয়ে গেছে এবং ড্রাইভটাও পেয়ে গেছে, তাই তারা এটা নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। এরপর তারা ফাইনালি পালানোর জন্য সেই সুড়ঙ্গের মধ্যে নেমে পড়ে, কিন্তু সেটির ভিতরে এত পরিমাণ পানির চাপ ছিল যে তারা কোনো রকমেই সেটার ভিতরে দিয়ে সামনে এগোতে পারছিল না, কারণ টানা কয়েক ঘন্টা বৃষ্টির কারণে পুরো সুড়ঙ্গটি পানিতে ভর্তি হয়ে গেছে আর বৃষ্টি এখনও থামেনি, যার কারণে সুড়ঙ্গ থেকে এখনও পানি কমতে শুরু করেনি। আর এবার তারা সবাই তো প্রচণ্ড রকম ভয় পেয়ে যায়, কারণ তাদের পালানোর আর কোনো রাস্তা নেই। তারা সবাই ভেবে নিয়েছে যে এবার হয়তো তারা পুলিশের হাতে ধরা পড়বে, যার কারণে তারা আবারও সেখান থেকে উঠে ব্যাংকের ভিতরে চলে আসে। আর অন্যদিকে দেখা যায় সেই ফারান নামের সরকারি কর্মকর্তা, মানে যে সেরেনোর সাথে জড়িত ছিল, সে তার একটি পার্সোনাল ফোর্স দিয়ে ওই ব্যাংকের গেট ভেঙে সেখানে ঢুকে সকল ডাকাতকে মেরে ওই ড্রাইভটি উদ্ধার করার নির্দেশ দেয়। ইতিমধ্যে জোসেফ নামের আরেকজন লিডার দৌড়ে এসে ফারানকে এই অপারেশন ক্যান্সেল করতে বলে এবং সে জানায় ওই ড্রাইভটি চুরি করার জন্য সে ডাকাতদের সেখানে পাঠিয়েছে। মানে হলো, এর আগে আমরা যখন জেনেছিলাম ড্যানি যখন সবাইকে বলেছিল যে তাকে সেই লকারটির খোঁজ একজন লিডার দিয়েছে, সেই লোকটাই হলো এই জোসেফ, এবং তারা সবাই জোসেফের উপর প্রচণ্ড রেগে যায়। তখন জোসেফ জানায় সে ভেবেছিল যে তাদের নেতা সেরেনো যেহেতু অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, তাই যে কোনো সময় সে মারা যেতে পারে। আর সে মারা যাওয়ার পর সেই ড্রাইভটার জন্য পরবর্তীতে আমাদের যেন কোনো ঝামেলা না হয়, তাই আমি আগেই সেটিকে ওখান থেকে বের করতে চেয়েছিলাম। যাই হোক, এখন তাদের সবারই একটা টেনশন যে সেই ড্রাইভটা তারা কিভাবে ফিরে পাবে, কারণ সেখানে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। আর পুলিশের হাতেও যদি সেই ড্রাইভটা যায় তবুও তারা সবাই ফেঁসে যাবে। আর অন্যদিকে ড্যানিরা তো প্রচণ্ড টেনশনে রয়েছে, কারণ তারা এখন সেখান থেকে পালাবে কিভাবে। যাই হোক, এবার দেখা যায় তাদের মধ্যে লোকো নামের একজন ডাকাত একা একা লুকিয়ে ওই ড্রাইভটি কম্পিউটারে লাগিয়ে দেখার ট্রাই করছিল যে সেটির ভিতরে আসলে কি রয়েছে। কানেক্ট করার পর দেখা যায় ড্রাইভটি ওপেন হওয়ার জন্য একটি প্যাটার্ন চাই, আর সেই প্যাটার্নটি দেওয়া ছিল দাবার গুঁটি দিয়ে। আর সেই ডাকাত ভুল প্যাটার্ন দিয়ে দেয়, যার কারণে কিছু বুঝে ওঠার আগে সেই ড্রাইভের সকল ফাইলগুলো এক নিমিষেই ডিলিট হয়ে যায়। আর অন্যদিকে সেই ফারান কোনো উপায় না পেয়ে মেলিজো নামের একজন কর্নেলকে সবকিছু খুলে বলে, আর এই ড্রাইভটা উদ্ধার করার জন্য তার কাছে সাহায্য চায়। আর কর্নেল মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের সাহায্য করতে রাজি হয়। এরপর কর্নেল সেখান থেকে কিছু পুলিশকে সরিয়ে তার পার্সোনাল কিছু ফোর্স ওই জায়গাতে সেট করে। এরপর কর্নেল ড্যানিকে গেটের বাইরে ডেকে নিয়ে বলে যে তুমি যদি আমাকে সেই ড্রাইভটা দাও তাহলে আমি তোমাদের সকলকে নিরাপদে এখান থেকে বের করব। তখন ড্যানি ভেবে দেখে যে এটা ছাড়া তাদের আর এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, তাই সে কর্নেলের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় লোকো নামের যে ডাকাতটা সেই ড্রাইভের ফাইলগুলো ডিলিট করে দিয়েছিল সেটি ড্যানি জেনে যায়, যার কারণে ড্যানি রেগে গিয়ে তাকে প্রচণ্ড মারধর শুরু করে, কারণ ওই ড্রাইভে থাকা ফাইলগুলোর জন্যই তাদেরকে কর্নেল এখান থেকে বের করতে রাজি হয়েছে। আর এখন যদি তারা সেটি জেনে যায় যে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে, তাহলে তারা আর পালানোর কোনো রাস্তা পাবে না। যাই হোক, যেহেতু একটা দুর্ঘটনা ঘটেই গেছে, তাই ড্যানিরা ড্রাইভটি ডিলিট হওয়ার ব্যাপারটি সম্পূর্ণ গোপন রাখে। এবার তারা ড্রাইভটা সাথে নিয়ে অন্য একটা গেটে চলে আসে। আর এইখানে কর্নেল তার নিজস্ব কিছু ফোর্স রেখেছিল, যাতে তাদের সাহায্যে ড্যানিরা সেখান থেকে পালিয়ে যেতে পারে। তবে তারা বাইরে সেই ফোর্সদের দেখে কিছু একটা সন্দেহ করে, আর তখনই ডাকাত তাদের উপর বন্দুক ধরলেই সেখানে তাদের মাঝে কিছু গোলাগুলি হয়। এবার উপায় না পেয়ে তারা সেখান থেকে আবারও ব্যাংকের ভিতরে এসে আশ্রয় নেয়। মানে হলো, কর্নেল তার ফোর্সদের এখানে সেট করে রেখেছিল যদিও ড্যানিদের হেল্প করার জন্য, কিন্তু কর্নেল গোপনে ফোর্সদের নির্দেশ দিয়েছিল যে তারা বের হলেই যেন তাদেরকে গুলি করে সেখানে মেরে ফেলে। যাই হোক, কর্নেলের এই চালাকি তারা বুঝে যায়। এবার তারা ব্যাংকের ভিতরে এসে ভাবে যে ড্রাইভে থাকা ডাটাগুলো যে ডিলিট হয়ে গেছে সেই ব্যাপারটি তারা ছাড়া আর কেউ জানে না। তাই এবার তারা ফারানকে কল দিয়ে জানায় তার সাথে সরাসরি দেখা করে একটা ডিল করবে। এবার ফারান ব্যাংকের গেটের বাইরে ড্যানি এবং লুইসের সাথে দেখা করে। তখন তারা ফারানকে জানায় যে সে যদি তাদেরকে এখান থেকে বের না করে তাহলে ড্রাইভে থাকা কিছু গোপন ভিডিও সারা দেশে ছড়িয়ে দেবে। ফারান ভেবে দেখে যে ড্রাইভের ভিডিওগুলো যদি কোনো কারণে বাইরে ছড়িয়ে পড়ে তাহলে তাদের আর কারোর রক্ষা নেই, তাই সে একটা গাড়ি দিয়ে তাদেরকে এখান থেকে বের করতে রাজি হয়। আর এদিকে ইন্সপেক্টর একটা বিষয় খেয়াল করে যে
তাদের সাধারণ পুলিশের মধ্যেও কিছু স্পেশাল ফোর্স ঢুকে পড়েছে, যার কারণে ইন্সপেক্টর বিভিন্নভাবে সেটি বের করার চেষ্টা করে। ইন্সপেক্টর ভাবে যে কে এই কাজটি করল। অবশেষে ইন্সপেক্টর জানতে পারে এই সকল কিছুর পেছনে কর্নেলের হাত রয়েছে। অন্যদিকে ফারহান এবং কর্নেল মিলে ডাকাতদের সেখান থেকে নিয়ে আসার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে, আর দেখা যায় সেই গাড়ির ভিতরে একটা বোমা সেট করে রাখা হয়েছে। মানে তাদের প্ল্যান হলো গাড়িটিতে যখন তারা যাওয়া শুরু করবে তখন গাড়িটি ব্লাস্ট করিয়ে সকল ডাকাতকে মেরে ফেলা হবে, যার কারণে ড্রাইভটিও সেখানে ধ্বংস হয়ে যাবে। এরপর কর্নেল ড্যানিকে ফোন করে জানিয়ে দেয় যে তাদের জন্য গাড়ি রেডি করা হয়েছে, এখন তারা চাইলেই বের হয়ে এসে গাড়িতে উঠতে পারবে। আর কথা বলার এই ফাঁকে হঠাৎ ড্যানি জানালার ফাঁক দিয়ে খেয়াল করে যে বাইরে রোদ উঠেছে, মানে বৃষ্টি একদম থেমে গেছে। আর বৃষ্টি থেমে গেলেই সুড়ঙ্গের পানি কমে যেতে থাকবে, যার কারণে এখন তারা চাইলেই সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে পারবে। আর এই সূর্যের আলো দেখেই ড্যানি কর্নেলকে বলে যে আমরা 15 মিনিট পরে বের হব। অন্যদিকে ফারহান একটা গোপন সূত্রে সেরিয়ানোর কয়েকজন পার্সোনাল ডিটেকটিভের কাছে থেকে জানতে পারে যে আসলে ড্রাইভে তেমন কোনো ভিডিও ফুটেজই ছিল না যেটা দ্বারা তাদের উপর কোনো প্রভাব পড়বে। আর ফারহান সঙ্গে সঙ্গে কর্নেলের কাছে এসে জানায় যে সেই ড্রাইভে সেরিয়ানোর তেমন সিরিয়াস কোনো ভিডিও ফাইল বা ডকুমেন্টস ছিল না, আর যেগুলো ছিল সেটি দ্বারা আমাদের উপর তেমন কোনো প্রভাব পড়ত না। আর এটি বলার সময় সে একদমই খেয়াল করেনি যে পাশে সেই ইন্সপেক্টর দাঁড়িয়েছিল, যার কারণে ইন্সপেক্টর সবকিছু শুনে ফেলে এবং তাদের চালাকি ধরে ফেলে। এরপর ইন্সপেক্টর তার ঊর্ধ্বতন বসকে সবকিছু জানিয়ে দেয়। আর এবার কর্নেল ফারহানকে ওখান থেকে সাইডে নিয়ে এসে তার উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে সতর্ক হয়ে এসব না বলার জন্যই ইন্সপেক্টর সবকিছু জেনে গেল। যাই হোক, ততক্ষণে ডাকাতেরা সেই গাড়িতে ওঠার জন্য ব্যাংকের ভিতর থেকে বেরিয়ে আসে, আর যেই গাড়িতে তারা উঠবে সেটাই বোমা সেট করা ছিল। আর তখনই দেখা যায় এদের মধ্যে একজনও ডাকাত ছিল না, তারা সবাই জিম্মি হওয়া ব্যাংকের সাধারণ গ্রাহক ছিল। মানে এর আগে ড্যানিরা যে সকল জিম্মিদের বোমাসহ পোশাক পরিয়েছিল তাদেরকেই এবার তারা ব্যাংকের ভিতর থেকে বের করে দিয়েছে, যাতে পুলিশেরা তাদেরকেই ডাকাত মনে করে। আর সেখানে পুলিশেরা দেখে যে সেই জিম্মিদের গায়ে লাগানো সকল বোমাগুলো এবং তাদের কাছে থাকা বন্দুকগুলো নকল ছিল। আর ইন্সপেক্টর এবং কর্নেল ব্যাপারটি দেখে অবাক হয়ে ভাবে যে আসলে এসব হচ্ছেটা কি। আর অন্যদিকে ততক্ষণে ড্যানিরা সবাই মিলে ডাকাতির সকল টাকাগুলো নিয়ে সেই সুড়ঙ্গের ভিতর দিয়ে পালিয়ে আসতে থাকে। আর বৃষ্টি থেমে যাওয়ার কারণে পানির চাপ অনেকটাই কমে গিয়েছিল, তাই তারা সেখান থেকে বের হয়ে একটা টানেলের মধ্যে এসে পৌঁছায়। আর এই টানেল থেকে ব্যাংক পর্যন্ত তারা সুড়ঙ্গটি বানিয়েছিল। এরপর তারা সেখান থেকে উপরে উঠে তাদের ভেজা পোশাকগুলো চেঞ্জ করে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ব্যাংকের ভিতরে পুলিশ গিয়ে কোনো ডাকাতকেই খুঁজে পায় না, আর তারা খুঁজতে খুঁজতে সেই রুমে এসে গোপন সুড়ঙ্গটি দেখতে পায়। এবার আর তাদের বুঝতে বাকি থাকে না যে মাত্র কয়েকজন ডাকাত মিলে তারা পুরো প্রশাসনকে কত বড় ধোঁকা দিয়েছে। অন্যদিকে ফারহান ব্যাংকের ভিতরে গিয়ে দেখে যে 314 নম্বর লকারটি পুরোপুরি খালি, সেখানে আর কোনো কিছুই নেই। আর তখনই দেখা যায় তার মোবাইলে একটা নিউজ পোর্টাল থেকে নোটিফিকেশন আসে, সেখানে জানানো হয় এই ব্যাংকের ডাকাতিতে সেরিয়ানোর যে গোপন রহস্য জড়িত ছিল সেটা চারিদিকে ফাঁস হয়ে যায়। অন্যদিকে কর্নেলও একটা নিউজের নোটিফিকেশন পায়, সেখানে বলা হয় এই ডাকাতির সাথেই কিছু প্রশাসনের লোকজন এবং সিক্রেট এজেন্সিও জড়িত, এবং সেখানে আরও জানানো হয় যে এর সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আর কর্নেল এবং ফারহানের এই সকল গোপন ব্যাপারগুলো ইন্সপেক্টর আগেই তার ঊর্ধ্বতন বসদের জানিয়ে দিয়েছিল। আর এবার তো কর্নেল প্রচণ্ড টেনশনে পড়ে যায়, কারণ তাদের এইসব গোপন কাজকর্ম সবাই জেনে গেছে। অন্যদিকে পুলিশেরাও সেই সুড়ঙ্গ দিয়ে টানেলের ভিতরে চলে আসে। সেখানে এসে তারা ডাকাতের ভেজা পোশাকগুলো দেখতে পায়। আর পুলিশেরা এবার বুঝতে পারে যে এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, মানে ডাকাতেরা তাদের চোখে ধুলো দিয়ে সফলভাবে সেখান থেকে পালিয়ে গেছে। অন্যদিকে ড্যানি লুইস তারা সবাই পোশাক চেঞ্জ করে একদম সাধারণ লোক সেজে একটা ট্রেনে উঠে পড়ে। মানে তাদের দেখে এখন আর বোঝার কোনো উপায় নেই যে তারা আসলে ডাকাত। যাই হোক, এমন একটা শ্বাসরুদ্ধকর ডাকাতি তারা সফলভাবে করতে পেরে সবাই অনেক খুশি ছিল। এবার তারা ভাগের টাকাগুলো নিয়ে যে যার মতো করে